প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার। আমি 12-এর কলয়েড কেমিস্ট্রির দ্বিতীয় অংশ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আগের দিনে আমরা কলয়েডের কেমিস্ট্রি নিয়ে অনেক টপিকস আলোচনা করেছি। পদার্থের কলোডীয় অবস্থা, লাস্ট আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ঝিল্লি বিশ্লেষণ বা ডায়ালিসিস। আজকে আমরা শুরু করব কলোডীয় কণার ধর্ম। এই কলোডীয় কণার ধর্মের প্রথম যে টপিকসটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে টিন্ডাল ক্রিয়া বা টিন্ডাল এফেক্ট। তো টিন্ডাল এফেক্ট কাকে বলে তোমরা একটা বাস্তব উদাহরণ দেখতে পাবে। জাস্ট আমি একটা উদাহরণ দিই। ধরো শীতকালে তোমরা ঘরের মধ্যে শুয়ে আছো, জানলা দিয়ে সরু আলো প্রবেশ করছে, সূর্যের আলো, এবং তুমি ঘরের মধ্যে শুয়ে আছো, জেগে আছো। দেখবে সেই আলোর মধ্যে কণাগুলো, ধূলি কণাগুলো চকচক করছে এবং ঘরটা আলোকিত হয়ে গেছে। কেন এমন হলো? তার কারণ হচ্ছে বায়ুতে যে ধূলি কণাগুলো ভেসে বেড়ায় সেটা একটা কলয়েড দ্রবণ, সেটা ঘরের মধ্যেও ছিল। আর ওই জানলা দিয়ে যে লাইটটা আসলো সেই লাইটটা ওই কলয়েড কণা দ্বারা বিচ্ছুরিত হলো এবং ঘরটা আলোকিত হলো। এটাই টিন্ডাল ক্রিয়ার একটা উদাহরণ। এবার আমি টিন্ডাল ক্রিয়া সম্পর্কে ডিটেলে বলছি। কোনো একটা অন্ধকার ঘরে যদি তুমি কলয়েড দ্রবণ রাখো এবং সেই কলয়েড দ্রবণের মধ্যে যদি তুমি আলো প্রবেশ করাও, তাহলে দেখবে ওই কলয়েড দ্রবণের কলয়েড কণাগুলো দ্বারা আলো বিচ্ছুরিত হয়ে সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে। এই ঘটনাটাকে বলা হয় টিন্ডাল ক্রিয়া। দেখাই, এই যে ঘরে একটা কলয়েড দ্রবণ রয়েছে, কলোডীয় দ্রবণ। এর উপরে আমরা আলো নিক্ষেপ করলাম। এই কলয়েড কণা দ্বারা এই আলোগুলো বিচ্ছুরিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। এটাকেই বলা হয় টিন্ডাল ক্রিয়া বা টিন্ডাল এফেক্ট। কিন্তু প্রকৃত দ্রবণের ক্ষেত্রে, অর্থাৎ ক্রিস্টালয়েড কণা দ্বারা যে দ্রবণ, সেই দ্রবণের ক্ষেত্রে কিন্তু এই ধর্ম দেখা যায় না। তাহলে এই টিন্ডাল ক্রিয়ার প্রয়োগটা কি? প্রয়োগ আমরা সহজেই বলতে পারি যে একটা প্রকৃত দ্রবণ আর একটা কলয়েড দ্রবণের মধ্যে পার্থক্য করার জন্য এই টিন্ডাল ক্রিয়া ব্যবহার করা হয়। ওকে, তো এখন আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কলোডীয় কণাগুলির গতি। একটা কলয়েড দ্রবণের মধ্যে হাজার হাজার বা লাখো লাখো কলয়েড কণা ভেসে বেড়ায় এবং এরা গতিশীল হয়, কিন্তু এরা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে গতিশীল হয় না। এরা পাত্রের দেয়ালে বা পরস্পরের মধ্যে ইতস্তত বিক্ষিপ্তভাবে ধাক্কাধাক্কি করে বিভিন্ন গতি সঞ্চয় করে। কেন এরকম হয়? তার কারণ হচ্ছে কলয়েড কণাগুলো চারিদিকের থেকে একটা ঘাত বল প্রয়োগ করে, কিন্তু সেই বলগুলো সব জায়গায় সমানভাবে প্রয়োগ না হওয়ার জন্য কলয়েড কণাগুলো চারিদিকে বিক্ষিপ্তভাবে গতিশীল হয়। এই ধর্মটাকেই বলা হয় ব্রাউনীয় গতি। বিজ্ঞানী ব্রাউনীয় সাহেব এটা আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে এটার নাম হয়েছে ব্রাউনীয় গতি। দেখাই,
এই যে কলয়েড কণাগুলো গতিশীল হয় এইভাবে 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 এইভাবে, অর্থাৎ একটা পাত্রের মধ্যে যদি কলয়েড কণা থাকে তাহলে সেই কণাগুলো তার নির্দিষ্ট নিয়ম না মেলে বিভিন্ন দিকে গতিশীল হয়। একটা উদাহরণ বলি, কোনো একটা জায়গায় প্রচুর লোক জমায়েত হয়েছে, সেই জমায়েতের মধ্যে হঠাৎ করে কেউ যদি একটা বাজি হঠাৎ করে ফেলে দেয় সেই জমায়েতের মাঝখানে, তাহলে কলয়েড সেই জমায়েতের লোকগুলো যখন চারিদিকে ছুটোছুটি করবে তখন কি তারা একটা নির্দিষ্ট নিয়ম মেনে ছুটোছুটি করবে? দেখা গেল একটা পাত্রের মধ্যে, অর্থাৎ একটা প্যান্ডেলের ভিতরে লোকজনগুলো আছে এবং সেখানে যদি কোনো রকম ভাবে একটা বাজি ফেলে দেওয়া যায় তাহলে ওই হাজার হাজার লোক তারা নির্দিষ্ট নিয়ম মেনে ছুটবে না, তারা ইতস্তত বিক্ষিপ্তভাবে এ ওর ঘাড়ে ধাক্কা মারবে, ওর ঘাড়ে ধাক্কা মারবে, অর্থাৎ তারা কোনো নির্দিষ্ট গতি মেনে চলবে না। ঠিক যেরকম ভাবে তারা গতিশীল হবে, কলয়েড কণাগুলো সেরকম ভাবেই কোনো নিয়ম না মেনেই গতিশীল থাকে। এটাকেই বলা হয় ব্রাউনীয় মুভমেন্ট বা ব্রাউনীয় গতি। ওকে, তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কলয়েডের তড়িৎ ধর্ম। তো আমি তোমাদের আগেই বলেছি যে কলয়েড কণাগুলো চার্জ যুক্ত হয়, অর্থাৎ আধান যুক্ত হয়। কোনো কলয়েড কণা নেগেটিভ চার্জ যুক্ত হয়, কোনো কলয়েড কণা পজিটিভ চার্জ যুক্ত হয়। তো এই কলয়েড দ্রবণের মধ্যে যদি কোনো তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয় তাহলে এই কলয়েড কণাগুলো একটা নির্দিষ্ট তড়িৎ দ্বারের দিকে গতিশীল হয়। এই ঘটনাটাকেই বলা হয় তড়িৎ চলন বা ইংরেজিতে বলে ইলেকট্রোফোরেসিস। তো ইলেকট্রোফোরেসিস হচ্ছে দু রকমের, একটা হচ্ছে ক্যাটাফোরেসিস, অ্যানাফোরেসিস। তো হোয়াট ইজ কল্ড ক্যাটাফোরেসিস? কলয়েড কণাগুলোর ক্যাথোড তড়িৎদ্বারের দিকে গমন করাকে বলা হয় ক্যাটাফোরেসিস। আবার বলছি, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কলয়েড কণাগুলি ক্যাথোড তড়িৎদ্বারের দিকে গমনকে বলা হয় ক্যাটাফোরেসিস। একই রকম ভাবে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণাগুলো তড়িৎ ক্ষেত্রের প্রভাবে অ্যানোডের দিকে গমন করাকে বলা হয় অ্যানাফোরেসিস। ওকে, তো আমরা ক্যাটাফোরেসিস এবং অ্যানাফোরেসিস নিয়ে আলোচনা করলাম। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক পয়েন্ট বা সমতড়িৎ বিন্দু। তো একটা কলয়েড দ্রবণে এই যে কলয়েড কণাগুলো যে তড়িৎদ্বারের মধ্যে চলাচল করে সেই গমনটাকে বন্ধ করার জন্য দ্রবণে একটা নির্দিষ্ট পিএইচ স্থাপন করা হয়, অর্থাৎ যে নির্দিষ্ট পিএইচ এর মানে কলয়েড কণাগুলির গমন বন্ধ হয়ে যায়, সেই নির্দিষ্ট পিএইচটাকেই বলা হয় দ্রবণের আইসো ইলেকট্রনিক পয়েন্ট বা সমতড়িৎ বিন্দু। বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এই সমতড়িৎ বিন্দুর মান বিভিন্ন হয়। ওকে, তো আমরা সমতড়িৎ বিন্দু নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সংরক্ষক কলয়েড। আলোচনা করছি সংরক্ষক কলয়েড ও স্বর্ণ সংখ্যা। সংরক্ষক কলয়েড কাকে বলে? কোন দ্রাবক বিকর্ষী কলয়েডের স্থায়িত্ব বাড়ানোর জন্য তার ভিতরে কিছু দ্রাবক আকর্ষী কলয়েড যোগ করে দেয়া হয়, ফলে দ্রাবক বিকর্ষী কলয়েডের স্থায়িত্ব বেড়ে যায়। যে পদার্থটাকে যোগ করা হলো তাকে বলা হয় সংরক্ষক কলয়েড। উদাহরণ বলি, ফটোগ্রাফিক প্লেটে সিলভার ব্রোমাইড থাকে, তার উপরে জিলেটিন দিলে ওই সিলভার ব্রোমাইডের স্থায়িত্ব বেড়ে যায়।
তো এবার আমরা যেটা সব আলোচনা করব সেটা হচ্ছে স্বর্ণ সংখ্যা। সে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় এই স্বর্ণ সংখ্যা আসে। তো সংরক্ষক কলয়েডের সংরক্ষণ ক্ষমতা পরিমাপের জন্য বিজ্ঞানী জিগমান্ডি একটা রাশি আবিষ্কার করেছেন, তার নাম হচ্ছে স্বর্ণ সংখ্যা বা গোল্ড নাম্বার। কাকে বলে স্বর্ণ সংখ্যা? 10 ml প্রমাণ গোল্ড সলের ব্র্যাকেটে 0.0053 থেকে 00.58% প্রমাণ গোল্ড সলের মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ মিশিয়ে দিলে প্রমাণ গোল্ড সলের লাল থেকে নীল বর্ণ পরিবর্তিত হয়। এই লাল থেকে নীল বর্ণ পরিবর্তনের জন্য যত মিলিগ্রাম দ্রাবক আকস্মিক কলয়েড যোগ করা হয় তত মিলিগ্রাম সংখ্যাকেই ওই দ্রবণের স্বর্ণ সংখ্যা বলে। আমি আবারও বলছি, 10 ml প্রমাণ গোল্ড সল ব্র্যাকেটে 0.0053 থেকে 0.0058% প্রমাণ গোল্ড সল দ্রবণে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণ লাল থেকে নীল হয়। এই লাল থেকে নীল বর্ণ প্রতিরোধ করার জন্য যত মিলিগ্রাম দ্রাবক আকস্মিক কলয়েড যোগ করা হয় সেই সংখ্যাটাকেই বলা হয় ওই দ্রাবের স্বর্ণ সংখ্যা। ওকে, উদাহরণ বলি একটা, হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে কি বোঝো? তো উদাহরণ হলো 10 ml প্রমাণ গোল্ড সলের মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণ লাল থেকে নীল প্রতিরোধ করার জন্য 0.03 মিলিগ্রাম হিমোগ্লোবিনের দরকার হয়। ওকে, আরো একটা কথা বলে রাখি, যে কলয়েডের স্বর্ণ সংখ্যার মান যত কম সেই কলয়েড তত উন্নত মানের হয়। তো এই স্বর্ণ সংখ্যা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে এটা তৈরি করবে। ওকে, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আরো একটা ইম্পর্টেন্ট টপিকস, দ্যাট ইজ কল্ড কোয়াগুলেশন বা তঞ্চন ক্রিয়া। তো একটা ছোট্ট উদাহরণের সাহায্যে এই জিনিসটা তোমাদের বলি। অনেকের বাড়িতে দেখবা ট্যাঙ্কি আছে, জলের ট্যাঙ্ক। এই জলের ট্যাঙ্কে যখন কল থেকে টিউবওয়েল থেকে জল তোলা হয়, তোলার পরে দেখা যায় যে জলটা কিছুক্ষণ পরে ঘোলা হয়ে গেছে। তো এই জলটা পরিষ্কার করার জন্য ওই টিউবওয়েলের মধ্যে কিছুটা ফটকিরি যোগ করা হয় এবং সেই ফটকিরি যোগ করলে সকালবেলা উঠে দেখবা সেই জল দারুণভাবে পরিষ্কার হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে তুমি যদি টিউবওয়েল থেকে 1 বালতি জল রেখে দাও, জলটা ঘোলা হয়ে যায়। সেই জলের মধ্যে যদি একটা ফিটকিরির খণ্ড জাস্ট 4-5 বার নাড়িয়ে দাও, দিয়ে যদি রেখে দাও, 8-10 ঘন্টা পরে দেখবে সেই জলটা চকচক করছে, উপরে অংশটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর নিচে আয়রনের অক্সাইডগুলো, হাইড্রোক্সাইডগুলো থিতিয়ে পড়েছে। কেন এটা হলো সেটাই এখন আমরা আলোচনা করব। এটা তঞ্চন ক্রিয়ার মাধ্যমে হয়েছে। তাহলে তঞ্চন ক্রিয়া বা কোয়াগুলেশন কাকে বলে? কোনো কলয়েড দ্রবণের মধ্যে যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করা হয়, তাহলে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্বারা ওই কলয়েড কণাগুলোকে অধক্ষিপ্ত করার পদ্ধতিকে বলা হয়
তঞ্চন ক্রিয়া বা কোঅ্যাগুলেশন। ওকে, আমি তোমাদের উদাহরণ দিলাম। এই তঞ্চন ক্রিয়া সংক্রান্ত বিজ্ঞানী শুল হার্ডি দুটো সূত্র দিয়েছিলেন। সূত্র দুটো কি কি? 1 নম্বর সূত্র হচ্ছে যে কলয়েড দ্রবণ, আবার বলি, কলয়েড কণাগুলো পজিটিভ চার্জযুক্ত হয় এবং নেগেটিভ চার্জযুক্ত হয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি তোমাদের বলছি যে ধনাত্মক চার্জযুক্ত কলয়েড কণাগুলোকে অধক্ষিপ্ত করার জন্য নেগেটিভ চার্জযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতে হয়। ঠিক একই রকমভাবে নেগেটিভ চার্জযুক্ত কলয়েড কণাকে অধক্ষিপ্ত করার জন্য পজিটিভ চার্জযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতে হবে। তো বিজ্ঞানী শুল হার্ডি যে সূত্র দিয়েছিলেন, সূত্রটা এরকম, একটা তোমাদের বললাম, আর একটা সূত্র হচ্ছে এই কলয়েড কণার তঞ্চন ক্রিয়া আধানগুলোর চার্জের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আধান যত বেশি হবে তঞ্চন ক্রিয়া তত দ্রুত হবে। সে একটা উদাহরণ বলি, জিনিসটা ক্লিয়ার হবে। আর্সেনিক সালফাইড, S2S3, এটা একটা নেগেটিভ বা ঋণাত্মক চার্জযুক্ত কলয়েড কণা। তো এই কলয়েড কণাগুলোকে তঞ্চন করার জন্য আমাকে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতে হবে সেটা পজিটিভ চার্জযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতে হবে। সেই ভিতরে যদি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগ করে দিই তাহলে কি হবে? এর থেকে উৎপন্ন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিত হবে, আয়নিত হয়ে গিয়ে Al3+ আয়নে পরিণত হবে। এই Al3+ আয়ন এই আর্সেনিক সালফাইডের কণাগুলোকে তঞ্চিত করে নিচে জমা করে দেবে। ওকে, এখন তোমাদের কাছে প্রশ্ন, যদি এই কলয়েড দ্রবণের মধ্যে আমরা এরকম তিনটে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করি, NaCl, CaCl2, AlCl3, তাহলে বলো তো কোনটা যোগ করলে সবচেয়ে দ্রুত তঞ্চন ক্রিয়া হবে শুল হার্ডির মত অনুসারে? ডেফিনিটলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তার কারণ হচ্ছে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো যদি আমরা আয়নিত করি তাহলে এখান থেকে উৎপন্ন হবে Na+, এখান থেকে উৎপন্ন হবে Ca2+, এখান থেকে উৎপন্ন হবে Al3+। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই আধানগুলোর মধ্যে সবচেয়ে বেশি তড়িৎগ্রস্ত হচ্ছে Al3+। যেহেতু এরা পজিটিভ আর এই আর্সেনিক সালফাইড নেগেটিভ, ফলে এই অ্যালুমিনিয়াম 3+ আয়নটি এই কলয়েড দ্রবণটাকে সবচেয়ে তাড়াতাড়ি তঞ্চিত করবে। ঠিক একই রকম ভাবে যদি এখানে আমরা ফেরিক হাইড্রোক্সাইড বা গোল্ড সল্ট নিই, গোল্ড সল্ট এটা পজিটিভ চার্জযুক্ত কণা, তো একে তঞ্চন করার জন্য ডেফিনেটলি আমাদের নেগেটিভ চার্জযুক্ত আয়ন যোগ করতে হবে। এরকম একটা উদাহরণ বলি, জিনিসটা ক্লিয়ার হবে। Cl- SO4 double minus PO4 triple minus FeCN whole 6 4 minus। আমি বোর্ডে 4টে অ্যানায়ন লিখেছি, একটা ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন, ফসফেট আয়ন, ফেরোসায়ানাইড আয়ন। তো এর মধ্যে সবচেয়ে বেশি ঋণাত্মক হচ্ছে ফেরোসায়ানাইড আয়ন, তারপরে ফসফেট আয়ন, সালফেট, ক্লোরাইড। সুতরাং বলো দেখি এই দ্রবণের মধ্যে কোন আয়নটা যোগ করলে
এই পজিটিভ চার্জযুক্ত কণাটা তাড়াতাড়ি তঞ্চিত হবে? ডেফিনেটলি ফেরোসায়ানাইড, কারণ এর আধান বেশি এবং এটা ঋণাত্মক চার্জযুক্ত আর এটা পজিটিভ চার্জযুক্ত। সুতরাং এই চারটে অ্যানায়নের মধ্যে তঞ্চিত হওয়ার হার যদি আমরা নির্ণয় করি তাহলে ফেরোসায়ানাইড সবচেয়ে তাড়াতাড়ি তঞ্চিত করবে, তারপরে ফসফেট, তারপরে সালফেট, তারপরে ক্লোরাইড। ওকে, তো আমরা তঞ্চন ক্রিয়া এবং সুইহার্ডি সম্পর্কিত আলোচনা করলাম। এখন আমাদের শেষ আইটেম যেটা, সেটা হচ্ছে কলয়েড কেমিস্ট্রির প্রয়োগ। অসংখ্য প্রয়োগ রয়েছে কলয়েড কেমিস্ট্রির মধ্যে, তার মধ্যে কয়েকটা প্রয়োগ আমি খুব সংক্ষেপে বলছি। প্রথমটা হচ্ছে গঙ্গার মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় কেন? এটা তোমরা ভূগোলে পড়েছো, কিন্তু আমরা কেমিস্ট্রি দিয়ে খুব সহজেই সেটা ব্যাখ্যা করতে পারি। গঙ্গা যখন সাগরে মেশে তখন সেই মিলনস্থলে জলটা ঘোলা থাকে, সেই মোহনায় জলটা ঘোলা হয়। ঘোলা জল একটা কলয়েড দ্রবণ, আর গঙ্গা যখন সমুদ্রের জলের সঙ্গে মিশছে, সমুদ্র জলে লবণ থাকে, সেখানে NaCl থাকে, ক্যালসিয়াম ক্লোরাইড থাকে, আর ওই কাদাযুক্ত জল ঋণাত্মক চার্জযুক্ত হয়। আর ওই সমুদ্র জলের যে লবণগুলো থাকে সেটা হচ্ছে NaCl, CaCl2 ইত্যাদি। ফলে এর থেকে যে ক্যাটায়নগুলো উৎপন্ন হচ্ছে অর্থাৎ Na+, Ca2+ আয়ন, এগুলো ওই ঘোলা জলটাকে অদক্ষিপ্ত করে দিচ্ছে। ফলে সেখানে কাদাগুলো অদক্ষিপ্ত হয়ে বদ্বীপের সৃষ্টি হচ্ছে। ঠিক একই রকম ভাবে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, বড় বড় কলকারখানায় দেখবা চিমনির উপরে একটা ধাতব পাত দেয়া থাকে। এই প্রসিডিউরটাকে বলে কট্রেল অদক্ষেপণ। ধাতব পাত কেন দেয়া থাকে? কারণ বড় বড় কলকারখানা থেকে যে সমস্ত ধূলিকণা, বিষাক্ত পার্টিকেল বেরোয় সেটা বায়ুকে দূষিত করে। আর এই বায়ু দূষণটাকে রক্ষা করার জন্য ওই ধাতব পাত ওই ধূলিকণাগুলোকে অদক্ষিপ্ত করে দেয়, অর্থাৎ পাতের উপরে সঞ্চিত করে। কারণ আমরা আগেই বলেছি যে ধূলিকণাগুলো ঋণাত্মক চার্জযুক্ত হয়, ফলে ওই ধাতব পাতগুলো ওই ধূলিকণাগুলো শোধন করে দেয়। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি আকাশ নীল দেখায় কেন? এটাও কলয়েড দিয়ে ব্যাখ্যা করা যায়। তোমরা জানো যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আর নীল আলোর কম। ফলে কি হয়, সূর্যের আলো যখন আসে তখন এই নীল আলোগুলো বেশি করে বিচ্ছুরিত হয়, ফলে আমাদের চোখে আকাশ নীল দেখায়। ওকে, তো ঠিক একই আর একটা উদাহরণ বলা যায় যে এক বালতি ঘোলা জল রেখে দিলে কিভাবে পরিষ্কার করা যায়, সেটা তোমাদের আগে আলোচনা করেছি। এরকম অসংখ্য কলয়েড কেমিস্ট্রির প্রয়োগ রয়েছে। তো আজকে আমি এই কলয়েড রসায়ন সম্পর্কিত আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। ধন্যবাদ।